নমস্কার প্রিয় দর্শক। এই মুহূর্তে বঙ্গ রাজনীতির রাজনৈতিক পরিস্থিতি যে খানিকটা অস্থির হয়ে উঠেছে বা অস্থির করে দেওয়া হয়েছে, এ বিষয়টা নিয়ে যারা একটু রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করেন বা রাজনীতির খোঁজখবর রাখেন, তাদের আহ, চোখ এড়িয়ে যায়নি বিষয়টা। এখন কেন এই অবস্থা তৈরি হলো, দেখুন, এ কথা তো আপনাকে মানতেই হবে। কেন্দ্র এবং রাজ্যের শাসক এই দুটো রাজনৈতিক দল তারা মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, এটা অস্বীকার করবার নেই। এটা আপনি যদি একটু আড়ালে আবডালে গোপনে কোনো তৃণমূল বা কোনো বিজেপির বন্ধুদের কাছেও জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এটা স্বীকার করে নেয়। প্রকাশ্যে স্বীকার করবে না, কিন্তু এটা তারা গোপনে আড়ালে আবডালে একান্তে জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে। কিভাবে মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে? কেন্দ্রের শাসক বিজেপি, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন বছরে 2 কোটি লোকের চাকরির ব্যবস্থা করতে পারেনি। শিল্প কলকারখানা গড়ে তুলতে পারেনি। সরকারি ক্ষেত্রে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ পড়ে রয়েছে, সেখানে চাকরি দিতে পারেনি। মানুষের কর্মসংস্থান করতে পারেনি। অন্যদিকে প্রতিনিয়ত হু হু করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের যে যে ক্ষমতা ছিল, সে ক্ষমতা পূরণ করতে ব্যর্থ। মানুষ কেন্দ্রীয় সরকারি সংস্থায় সঠিকভাবে কর্মসংস্থানের দিকে প্রবেশ করতে পারেনি। বড় একটা অংশের মানুষ কেন্দ্রীয় সরকারের বা বিজেপির কারণে সরকারি চাকরি থেকে বা কর্মসংস্থান থেকে বঞ্চিত। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বলেছিলেন ডবল ডবল চাকরির কথা, আমরা কেউ ভুলে যাইনি। কিন্তু চাকরি দিতেও ব্যর্থ হয়েছে। কি সরকারি ক্ষেত্র, কি বেসরকারি ক্ষেত্র, রাজ্যে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ একদিকে কর্মসংস্থান না পেয়ে চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে রয়েছে। মাথায় এক সংকটের বোঝা চেপে বসেছে বা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ, তারা এরকমই মনে করছেন। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ তাদের সুরাহা, তাদের খানিকটা এই সংকটের বোঝা মাথা থেকে নামানোর জন্যে যে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছে, আপোষহীন লড়াই, দুর্নীতির বিরুদ্ধে, ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে এই বামপন্থীরা। কি ভাবছে তারা? এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তাদের বিরুদ্ধে কি ধরনের লড়াই আন্দোলন করতে চায় তারা? এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে তারা কি ভাবছে, কি বলছে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ যখন এই দুটো রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং চরম ব্যর্থতার কারণে এই শাসক দলের প্রতি আস্থা ভরসা বিশ্বাস হারিয়ে বিজেপি এবং তৃণমূল তাদের উপর সমর্থন প্রত্যাহার করে নিয়ে বামপন্থীদের উপর আস্থা রাখছে। কারণ বামপন্থীরা, আর যাই হোক, এরা দুর্নীতিগ্রস্ত নয়, এরা দুর্নীতি থেকে দূরে থাকে এবং এরা আপোষহীন লড়াই সংগ্রাম করে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে। সেই কারণে আবার এই বামপন্থীদের প্রতি এবং লাল ঝান্ডার প্রতি আবার আস্থা ভরসা রেখে তাদের পাশে এসে বামপন্থীদের শক্তি বৃদ্ধিতে বা সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর থেকে শুরু করে মহিলারা থেকে শুরু করে যুব মহিলারা প্রত্যেকেই বামপন্থীদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কি ভাবছে বামপন্থীরা, সেই কারণে আমরা চলে গিয়েছিলাম এসএফআই এর রাজ্য কমিটির নেতা, সিপিআইএম পার্টির উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য এবং এসএফআই এর উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক আকাশ করের কাছে পৌঁছে গিয়েছিলাম। আকাশ কর এই বিষয়টাকে নিয়ে বিস্তারিত মন্তব্য কি বলেছেন তিনি, সেইগুলো আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো। এটা দেখতে দেখতে আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার তো যীশু খ্রিস্টের জন্য খারাপ লাগছে, এখানে কটা লোক কম বলে ব্রিগেডের মাঠে লক্ষ্যকণ্ডে বড়দিনের কেক খাওয়া এটা হচ্ছে না, বাদ বাকি সব হচ্ছে। এখন দেখুন, গীতা পাঠেও আমাদের কোনো আপত্তি নেই, মন্দিরেও আপত্তি নেই, মসজিদেও আপত্তি নেই, কিন্তু আপনাদের মাধ্যমে যারা দেখছেন আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনি আপনার পাড়ায় যদি সবাই মিলে ঠিক করেন, ধর্মপ্রাণ মানুষেরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা একটা মন্দির বানাবেন, আপনি চাইলে পারবেন। যারা ধর্মে মুসলমান তারা যদি সবাই মিলে ঠিক করেন যে পাড়ার লোক চাঁদা তুলে ইট বালি সিমেন্ট জড়ো করে পাড়ায় একটা মসজিদ বানাবে, তিনি পারবেন, তারা পারবেন। কিন্তু আপনারা কি পারবেন চাইলেও পাড়ায় একটা স্কুল তৈরি করতে, পাড়ার ভাঙা রাস্তাটা ঠিক করে দিতে, আপনার এলাকায় একটা হাসপাতাল তৈরি করতে, আপনার এলাকায় একটা কারখানা তৈরি করতে যেখানে 500 লোকের চাকরি হবে?
আপনার ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকলেও আপনি পারবেন না, কারণ এটা সরকার ছাড়া হয় না। এই জন্যই লোকে এমএলএ, এমপি, কাউন্সিলর ইত্যাদি তাদের ভোট দিয়ে জেতান এই কাজগুলো করার জন্য। পুরোহিতদের ভোট হয় না, ইমামদের ভোট হয় না। পুরোহিতরা পুরোহিতের কাজ করেন, ইমামরা ইমামদের কাজ করেন। কিন্তু ভোটে জিতে আসতে হয় এমএলএ, মন্ত্রী, এমপিদের মন্দির মসজিদ করার জন্য না, পাড়ার রাস্তা ঠিক করার জন্য, হাসপাতাল ঠিক করার জন্য, চাকরির ব্যবস্থা করার জন্য, জীবনযাপন মানুষের সেটা যাতে আর একটু ভালো হয় সেটার জন্য। কিন্তু রাজনীতির লোকেরা তাদের নিজেদের কাজ বন্ধ করে যদি পুরোহিত ইমামদের কাজে মন দেন, তাহলে পুরোহিত ইমামরা কি করবেন? তাহলে তাদের রাজনীতি করতে হবে। এই দুটোই পশ্চিমবাংলায় আসলে হচ্ছে। এর ফলে কোনো ধর্মের মানুষেরই ভালো হচ্ছে না। যে যে ধর্মই করুক না কেন, যে যে ধর্মেই বিশ্বাস করুক না কেন, তাদের বাড়ির ছেলে মেয়ে যদি চাকরি না পায়, তার পেটে ভাত জুটবে না। যদি তার ছেলে মেয়ের শিক্ষা সেটার ব্যবস্থা ঠিক করে না হয়, তাহলে সেই সমাজের ভালো হতে পারে না। সেই জন্য যারা এই সমস্ত করছেন তাদেরকে মানুষ দেখছেন, এবং আমার বিশ্বাস, হ্যাঁ, বাবরি মসজিদ যেদিন তৈরি করলেন, হুমায়ুন কি নাম, কবির শিলান্যাস করলেন, সেদিন অনেক লোক হয়েছে। গীতা পাঠ ব্রিগেডেও একেবারে খারাপ লোক হয়েছে তা নয়, কিন্তু এর বাইরেও একটা বড় অংশের লোক আছে বলেই আমাদের বিশ্বাস, যারা এইটা পছন্দ করছেন না। গীতা পাঠে কোনো অসুবিধা নেই, মসজিদ এক একটা বানাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাজনীতির লোকেরা যদি এখন এসব করতে শুরু করে, সেটা রাজনীতির জন্য ভালো না, ধর্মের জন্য ভালো না। দেখুন, আমার তো যতদূর আমি গুনতে পেরেছি শেষ পর্যন্ত আরাবুল ইসলাম 36-37 বার সাসপেন্ড হয়েছিল তৃণমূল থেকে। বলো তো, তৃণমূলের সাসপেন্ড আর গরুর গাড়ির হেডলাইট সেটা একই রকম, ওটা নিয়ে খুব আলোচনা করে লাভ নেই। এই কথাটা ঠিক যে ধর্মের রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ তারাই ঘটান যারা আসলে অধার্মিক, যারা অধর্ম করেন। কারণ রাজনীতিকদের ধর্মই হচ্ছে মানুষের সেবা করা, উন্নয়ন করা। সেইটা যখন সেই ধর্ম থেকে যারা চ্যুত হন, তারাই এই সমস্ত করেন। এটা ঠিক, পশ্চিমবাংলায় সীমাহীন দুর্নীতি, পশ্চিমবাংলায় এত বড় ঘটনা তিলোত্তমা, পশ্চিমবাংলায় এত চাকরির অভাব, এই সব নিয়ে যখন মানুষের আলোচনা করার কথা ছিল, তখন এই সব দিয়ে, এই মন্দির মসজিদ দিয়ে তাদের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা এ রাজ্যে বলে না, এটা সারা দেশেই। দেশে বিজেপি আছে, লার্জ স্কেলে এটা করে, রাজ্যে তৃণমূল আছে, পশ্চিমবাংলার মধ্যে এটা করে। এবং আমি বলছি আরো যদি বড় করে আপনি দেখেন, এই ট্রাম্প ট্রাম্প এরাও তো তাই করে। ওখানে চরম সংকট আমেরিকায় যখন, তখন ট্রাম্প এটা বোঝানোর চেষ্টা করছে যে আমার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, বাইরের দেশ থেকে যারা আসছে অভিবাসী তাদের জন্য অসুবিধা হচ্ছে, সেই জন্য এই ভারত থেকে যারা যান আমেরিকায় পড়তে, চাকরি করতে, তাদের ভিসা ইত্যাদি নিয়ে জটিলতা করছে। এটা সারা পৃথিবীতেই দক্ষিণপন্থী রাজনীতি যারা করেন, এটা তাদের ফিচার্স। কিন্তু তার বিরুদ্ধে গোটা পৃথিবীতেই বিরুদ্ধতার কথাটাও আসছে, রুটি রুজির সংগ্রাম সেটা জোরাল হচ্ছে, পশ্চিমবাংলাতেও হবে। এভাবে খুব বেশি দিন এই একই খেলা দিয়ে খেলা হবে বলে মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না। মানুষের ভুল ভাঙছে, মানুষ তাদের এই খেলা ধরতে পারছেন এবং তার বিরুদ্ধে সোচ্চারও হচ্ছে। না, বিজেপি যে বিকল্প বিকল্প মানে কি? বিজেপি তো তৃণমূলকে হারাতে চায়, এটা তো যদি ওদের কথা হয়, তাহলে আর কটা চান্স ওদের চাই? 14 সালে লোকসভায় বিজেপি দেশের সরকারে চলে এসেছে, তারপর থেকেই পরের দিন থেকেই ওরা বলছে তৃণমূলকে জেলে পাঠাবো, তৃণমূলের নেতাদের হারাবো। জেলে পাঠানোর বদলে দলে নিয়ে নিলেন তৃণমূলের অর্ধেক নেতাদের। তারপর বামপন্থীরা পারবে না, আগে রাম পরে বাম, এইসব বলে টলে বামপন্থী মানুষ তাদেরকে বোঝানোর চেষ্টা হলো যে সিপিএম কে দিয়ে হবে না, বামফ্রন্টকে দিয়ে হবে না, বিজেপিকে দাও। কিছু মানুষ তাই করলেন, এ তো অস্বীকার করার কিছু নেই, তো অঙ্কে পরিষ্কার। 18 সালের পঞ্চায়েত ভোট, 19 সালের লোকসভা ভোট, 21 সালের বিধানসভা ভোট, তার আগে পৌরসভা ভোট, এতগুলো ভোট মানুষ বিজেপিকে সুযোগ দিল তৃণমূলকে হারানোর জন্য। তৃণমূল পশ্চিমবাংলায় শেষ সব থেকে বড় যে লড়াইয়ের মুখে পড়েছিল সেটা হচ্ছে 16 সালের বিধানসভা। আপনি তারপর বলুন, বিজেপি বিরুদ্ধে দলে আসার পর তৃণমূল এখানে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে? 16 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় টোটাল যে ভোটের পার্সেন্টেজ ছিল, আপনি খাতা খুলে দেখে নিন, 21 সালে তার থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল। তাহলে এটা বোঝা যাচ্ছে তৃণমূলের কাছে বিজেপি হচ্ছে কমফোর্টেবল রাইভাল। বিজেপি থাকলে, বিজেপির ভয় থাকলে
তৃণমূলের পক্ষে সুবিধা হয় মুসলমান পাড়ায় গিয়ে বলার, ওই দেখো বিজেপি চলে আসছে, সবাই একজোট হয়ে আমাকে ভোট দিয়ে দাও। আর বিজেপিও এটা খুব ভালো করে জানে, তৃণমূলও খুব ভালো করে জানে, পশ্চিমবাংলায় মাথা খুঁটে মরে গেলেও ইভিএম টিভিএম অন্য গন্ডগোল যায় সব কেউ কেউ বলছেন, সেসব না হলে কোনো দিন বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। পশ্চিমবাংলার ডেমোগ্রাফির জন্যই পারবে না। পশ্চিমবাংলায় তৃণমূল 100 নম্বরে পরীক্ষা দিতে নামছে, বামপন্থীরা তৃণমূলের বিরুদ্ধে 100 নম্বরে পরীক্ষা দিতে নামছে, বিজেপি তো পরীক্ষাই দিতে নামছে 70 নম্বরে। 30 নম্বরের প্রশ্ন বাদ, ও উত্তরই দিতে পারবে না। তাহলে এইটা বোঝানো হলো যে তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীরা পারবে না, অথচ বামপন্থীদের সমস্ত সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে ভোট দিতে পারেন। 16 সালে বাম কংগ্রেসের জোট তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেললো, বিজেপিকে খুঁজে পাওয়া গেল না, বিজেপি সব আসনে কিছু ভোট পেয়ে তৃণমূলকে জিতিয়ে দিল বাম কংগ্রেসকে হারিয়ে দিয়ে। সেই বিজেপি নাকি পারবে, পরের ভোটে বোঝানো হলো 40%-এর বামফ্রন্ট পারবে না, 10%-এর বিজেপি পারবে। এই প্রচার মিডিয়ার মাধ্যমে করে বিজেপিকে বড় করা হলো। পারলো বিজেপি? কোনো দিন বিজেপি পারবে না। তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে এই বিজেপির ভয়টা আগে পশ্চিমবাংলার মানুষের মাথার থেকে বের করতে হবে। এইটা বেরিয়ে গেলেই তার পরের দিন তৃণমূল হেরে যাবে। তৃণমূলের বিরুদ্ধে আপনার কি মনে হয় নাকি যে সংখ্যালঘু মানুষ, তাদের কোনো রাগ নেই, তাদের কোনো ক্ষোভ নেই? প্রচুর রাগ আছে, প্রচুর ক্ষোভ আছে। যখন সুযোগ পেয়েছে তার তৃণমূলকে বিরুদ্ধে তারা রায় দিয়েছে। ভাঙড়ে কোনো সুযোগ নেই বিজেপির জেতার, তৃণমূলকে হারিয়ে দিয়েছে। সাগরদিঘিতে কোনো সুযোগ ছিল না বিজেপি জেতার, হারিয়ে দিয়েছে। আপনি সমস্ত সিটগুলোতে দেখুন, মুর্শিদাবাদের বিভিন্ন সিট যেখানে সংখ্যালঘু প্রবণ, সেখানে তো যেখানে যেখানে বিজেপির জেতার কোনো সুযোগ নেই সেখানেই সংখ্যালঘু ভোট ভাগ হয়ে তৃণমূলের বিরুদ্ধে, কোথাও বামফ্রন্ট, কোথাও কংগ্রেস, কোথাও আইএসএফ পেয়েছে। তাহলে সবাই তৃণমূলকে হারাতে চায়, কিন্তু মাঝখানে বিজেপি ঢুকে থাকায় সেটা হচ্ছে না। পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের আবেদন, বিজেপি ফিজেপি ছাড়ুন, ওসব দিয়ে হবে না। তৃণমূলের বিরুদ্ধে সব ভোট লাল ঝান্ডায় ফেলুন।